করোনায় কমেছে শনাক্ত ও মৃত্যু হার। যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৩১২টি ভেন্টিলেটর। জাপান থেকে বিকেলে আসবে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা। পদ্মার পানিতে কুষ্টিয়ার ২ উপজেলার ৩৫ গ্রাম প্লাবিত, ২৫,০০০ মানুষ পানিবন্দী। রংপুরের তিস্তার পানি কমলেও কমেনি স্থানীয়দের ভোগান্তি। এবং প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের জেরে থমথমে বরিশাল। মেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। ২১শে আগস্ট গ্রেনেড হামলার ১৭ বছরেও অধরা সাজাপ্রাপ্ত ১৬ আসামি। উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় এই মামলা। বেঞ্চ ঠিক হলে শুরু হবে মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানি। অ্যাটর্নি জেনারেল বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করতে উদ্যোগ নেবেন তারা। জজমিয়া নাটক, বারবার তদন্ত ও তৎকালীন ৪ দলীয় জোটের হস্তক্ষেপে নষ্ট হয় মামলার আলামত। আলোচিত গ্রেনেড হামলা মামলার বিচার পেতে অপেক্ষা করতে হয় ১ যুগ। নানা চড়াই উতরাই পেরিয়ে ২০১৮ সালের অক্টোবরে বহুল আলোচিত এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ আসামির মৃত্যুদণ্ডের রায় হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় পলাতক তারেক রহমান সহ আরও ১৯ জনের। ১১ জনকে দেয়া হয় স্বল্প মেয়াদে জেল। তবে রায়ের প্রায় ২ বছর পরও এখনও আপিল শুনানি শুরু হয়নি হাইকোর্টে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, শুনানির জন্য প্রস্তুত রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট থেকে পেপারওয়ার্কটা রেডি হয়ে গেছে। পলাতক আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক আইনজীবী যারা নিয়োগ করার কথা সেটাও কিন্তু আদালত নিয়োগ করে দিয়েছেন। অর্থাৎ এখন মামলাটা শুনানির জন্য সম্পূর্ণ প্রস্তুত। বেঞ্চ ঠিক হলেই এই বছরই শুনানি শুরু হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এই সপ্তাহে বা সামনের সপ্তাহে আমরা এটা মেনশন করবো। আশা করতেছি আমরা অতি দ্রুত সময়ের ভিতরে শুনানি করবো। ২১শে আগস্টের যে গ্রেনেড হামলা মামলা যেটা, সেই মামলাটাও আশা করা যাচ্ছে এই বছরের ভিতরে আমরা শেষ করে ফেলবো। আলোচিত এই মামলায় লুৎফুজ্জামান বাবর সহ ৩৪ আসামি কারাগারে রয়েছেন। তারেক রহমান সহ ১৬ আসামি এখনো পলাতক। অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ ৩ জনের। আর এ বছরে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন যাবজ্জীবন প্রাপ্ত পলাতক আসামি ইকবাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলার ১৭ বছর পেরিয়ে গেলেও এখনও ধকল কাটিয়ে উঠতে পারেননি আহতরা। শরীরে স্প্লিন্টারের তীব্র যন্ত্রণায় নির্ঘুম রাত কাটে অনেকেরই। দুঃসহ এই স্মৃতি হাতড়ে অনেকেই এখনও আটকে ওঠেন। সামান্য শব্দে হারান জ্ঞান কেউ কেউ। দলের জন্য এই ত্যাগের কোনো বিনিময় না চাইলেও আহতদের আকুতি, মৃত্যুর আগে দেখতে চান হামলার কুশীলবদের বিচার। ২১শে আগস্টে আহতদের দুঃখগাথা জানাচ্ছেন শাকির আহমেদ। দীর্ঘ ১৭ বছর ধরে দুই পায়ে কয়েক হাজার স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আহত মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমা ফেরদৌসী। বজ্রপাতের শব্দ বা সামান্য কোনো আওয়াজেই এখনো আটকে ওঠেন তিনি। দেখলাম একবারে আগুনের দলা, আগুন যেমন ধোঁয়া, ওইটা দেখা কিছুই বুঝতেছিলাম না। আমি আমার ডান হাতের দিকটা আইবিএপা মা বলে চিৎকার করে পড়ে গেল। উঠতে চাইতেছি কিন্তু আমার পায়ে শক্তি নেই। আমি বুঝতেছি না যে আমার পায়ে কিছু একটা হয়ে গেছে। কোনো রকম একটা টায়ার বাস্ট যদি হয় তখনই মনে হয় যেন ওই জিনিসটা একবারে চোখের সামনে ওই বোধহয় পড়তেছে। গ্রেনেড হামলার পর মৃত ভেবে হাসপাতালে নিহতদের সারিতে রাখা হয় মাহবুবা পারভিনকে। ১৮০০ স্প্লিন্টারের যন্ত্রণায় অস্থির হয়ে নিজ হাতে ব্লেড দিয়ে কেটে বের করেছিলেন। স্প্লিন্টার যন্ত্রণা ভাই, আমি অনেক কষ্ট আছি। আমি যদি আইবি আপার সাথে মারা যেতাম সেটাই আমার ভালো ছিল। আজকে আমি রাত দিন ২৪ ঘন্টা আমি মাত্র ২ ঘন্টা ঘুমাছি। হামলার দিন মঞ্চ নির্মাণের জন্য ব্যবহৃত ট্রাক ধরেছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আলতাফ হোসেন বিপ্লব। হাত পা আর ঘাড়ে পেয়েছিলেন গুরুতর আঘাত। পরবর্তীতে যখন শুনলাম যে আমাদের অ্যারেস্ট করবে, পুরান ঢাকার হসপিটাল থেকে লোকে এক বাসায় গিয়া মোবাইল টোবাইল বন্ধ করে দিয়ে অলরেডি ওইখানে চিকিৎসা নিতেছি। স্পিনটা ১০টা-১২টার মতো বের করছে, কিন্তু সবই রয়ে গেছে খুব হাড়ের কাছে। ওইখান থেকে যদি বের করতে হয় তাহলে মাংস চাইছে বাইর করে আনতে হবে, মাংস সহ ফালাই দিতে। এই হামলাকারীদের, এই হত্যাকারীদের বিচারের রায় অনতিবিলম্বে কার্যকারী করা হোক, আমরা একটু দেখে যেতে পারি। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ঠিক এখানেই ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এই হামলায় নেতাকর্মীরা মানব বর্ম তৈরি করে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে পারলেও সেদিন প্রাণ হারান আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। আহত হন শত শত নেতাকর্মী।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন ২১শে আগস্টের এই হামলা রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের ভয়াবহ ও ঘৃণিত নজির। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। 3 দিন ধরে শনাক্তের হার 20% নিচে। চট্টগ্রামে করোনা ও টিকাদানের সর্বশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি। ফারিয়া, প্রথমে আপনাকে আমি চট্টগ্রামে করোনা পরিস্থিতিটা জানাতে চাই। গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে যে আক্রান্ত সেই সংখ্যাটা কিন্তু কমেছে এবং সেই সংখ্যাটা হচ্ছে 332 জন এবং মারা গেছে 4 জন। মারা যাওয়ার মধ্যে চট্টগ্রাম মহানগরীর সংখ্যাটা 1 জন এবং উপজেলা পর্যায়ে সংখ্যাটা 3 জন। অর্থাৎ বলতে পারি যে গত প্রায় 1 মাস ধরে যে সংখ্যাটা ঊর্ধ্বমুখী ছিল সেটা আসলে গত 1 সপ্তাহ ধরে নিম্নমুখী। এবং পরীক্ষার সংখ্যাটাও কিন্তু আমরা দেখেছি যে প্রায় 2600 নমুনা পরীক্ষা করানো হয়েছে এবং তার মধ্যেই কিন্তু 332 জনের দেহে কিন্তু করোনা পাওয়া গেছে এবং তার মধ্যে চট্টগ্রাম মহানগরের করোনা আক্রান্তের সংখ্যাটা কিন্তু বেশি, সেটা হচ্ছে 208 জন। আর উপজেলা পর্যায়ে আমরা দেখেছি যে গত মাসখানেক ধরে হাটাজারি উপজেলায় কিন্তু করোনা আক্রান্তের সংখ্যাটা বেশি এবং সেটা আমরা গত 24 ঘন্টাও দেখেছি। হাটাজারিতে প্রায় 32 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। আর টিকার অবস্থার কথা যদি বলি, চট্টগ্রামে কিন্তু আজ ভোরবেলা কিন্তু আরেকটা চালান এসেছে টিকার এবং এর মধ্যে সিনোফার্মের যে টিকা সেটার সংখ্যা হচ্ছে 1,23,000-এর মতো এবং মডার্নার টিকার সংখ্যাটা কিন্তু 30,600টার মতো। কিন্তু এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে চট্টগ্রামে কিন্তু এতদিন ধরে সিনোফার্মের কোনো টিকা দেয়া হতো না মহানগরীতে এবং গত প্রায় 17 তারিখ থেকে কিন্তু চট্টগ্রামের যে নগরীর কেন্দ্রগুলো আছে সেখানে সিনোফার্মের টিকা দেওয়া শুরু করেছে এবং সেই জন্য আসলে এই নতুন চালানটা আসাতে কিন্তু টিকা যারা নিচ্ছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন। আর দ্বিতীয় ডোজ চলছে কিন্তু অ্যাস্ট্রাজেনিকা এবং মডার্না, যদিও অ্যাস্ট্রাজেনিকার ডোজটা বেলা 3টা থেকে দেওয়া হয়, তবে মডার্নার টিকাটা কিন্তু দ্বিতীয় ডোজের টিকাটা প্রতিটা কেন্দ্রে সকাল থেকে দেওয়া হয় এবং এখানে এখন যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশিরভাগই কিন্তু দ্বিতীয় ডোজ নিতে এসেছে এবং এর মধ্যে প্রবাসী যারা আছেন তারা বলছেন যে আসলে একই লাইন হওয়াতে কিন্তু তাদের মধ্যে ভোগান্তি পড়তে হচ্ছে এবং এখানে যেসব টিকা নিতে আসা তাদের সাথে আমি কথা বলেছেন, তারা বলছেন যে তারা প্রায় ভোর 5টা থেকে দাঁড়িয়েছে, অর্থাৎ একজন কিন্তু এখনো পর্যন্ত 4-5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রামের করোনা ও টিকাদানের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। জাপান থেকে আজ আসছে আরও 7,81,000 অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান পৌঁছার কথা রয়েছে। কোভ্যাক্সের আওতায় 4র্থ চালান হিসেবে দেশে আসছে এসব টিকা। এর আগে 2রা আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় 6,16,780 ডোজ টিকার তৃতীয় চালান আসে। 31শে জুলাই 7,81,320 ডোজ ও 24 জুলাই জাপান থেকে 2,45,200 ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়। দেশে করোনায় চিকিৎসায় হাসপাতালগুলো আইসিইউ ও সেবা কার্যক্রমে সক্ষমতা বাড়াতে 312টি ভেন্টিলেটর যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে। শুক্রবার রাত 3:30টার দিকে কাতার এয়ারওয়েজের একটি কার্গো বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভেন্টিলেটরগুলো। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহামারীর সময়ে এই সহযোগিতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করা হচ্ছে। এসব ভেন্টিলেটর শুধু করোনার সময় নয়, পরবর্তী সময়েও যে কোনো মুমূর্ষু রোগীর জন্য ব্যবহার করা যাবে। এর আগেও 250টি সহ 2 দফায় 562টি ভেন্টিলেটর দিয়েছেন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাংলাদেশি ডাক্তাররা। করোনার ক্লান্তিকালে আপনি জানেন অনেক রোগীর কিন্তু আইসিইউ দরকার পড়ে। এই ভেন্টিলেটরগুলো দিয়ে কিন্তু আইসিইউ সাপোর্টটা দেওয়া যায়, কারণ আইসিইউ অনেক সময় পাওয়া যায় না, বেড পাওয়া যায় না, সময় লাগে, বা আইসিইউ তো তাড়াহুড়ো করে করাও যায় না। আর এই ভেন্টিলেটরগুলো কিন্তু আসলে পোর্টেবল, সহজেই বহনযোগ্য। প্রত্যেকটা জেলাতে যেখানে আইসিইউর সুযোগ নাই সেখানেই পাঠানো হবে। তো পর্যায়ক্রমে, কারণ তো লোকজন তো লাগে, ট্রেনিংয়ের ব্যবস্থা চলছে এইভাবেই, এবং আমরা প্রয়োজনীয় জেলাতেও পাঠাবো।
এবং কিছু কিছু অ্যাম্বুলেন্সের মধ্যেও যাতে এগুলো দেওয়া যায় তারও ব্যবস্থা করা হবে আর কি। রংপুরে তিস্তার পানি কমতে শুরু করলেও লোকালয়ের পানি না নামায় ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রতন সরকার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রতন, ফারিয়া, গতকালকে বিকেল পর্যন্ত কিন্তু তিস্তা নদীর তিস্তা যে ব্যারেজ পয়েন্ট আছে সেখানে বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এবং এই মুহূর্তে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে, অর্থাৎ 30 সেন্টিমিটার পানি কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রবাহ কমে গেছে, যার কারণে নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে লোকালয়ে যেসব পানি ঢুকে পড়েছে, অর্থাৎ যেসব গ্রামগুলোতে পানি ঢুকেছে সেগুলো থেকে কিন্তু এখনো পানি নামতে শুরু করেনি, যার কারণে এই গ্রামগুলোতে মানুষের যে দুর্ভোগ গত 3-4 দিন থেকে সেই দুর্ভোগ কিন্তু একই রকম আমরা দেখতে পাচ্ছি। এখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসলে নৌকা, কলার গাছের ভোড়া দিয়ে মানুষ কিন্তু তাদের ন্যূনতম যোগাযোগ আশেপাশে খরচ করার জন্য বা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার জন্য তারা কিন্তু কলার ভোড়া বা নৌকা করেই চলাচল করতে হচ্ছে। পাশাপাশি এই তীব্র যে ঢল নামে, এই ঢলের তোড়ে কিন্তু আমরা যে খিটারি ইউনিয়ন গঙ্গাচড়া উপজেলার রংপুরের এখানে রয়েছে, এই ইউনিয়নেরই 3-4টি কিন্তু ওয়ার্ড বন্যা কবলিত হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে গত 3 দিনে 100-র বেশি ঘর বাড়ি আমরা যে সেখানে দেখছি বেশ কিছু পরিবার কিন্তু তাদের ঘর বাড়ি ভেঙে এনে এখানে অবস্থান নিয়েছে। তারা আসলে মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে কিন্তু এখন খোলা আকাশের নিচে। কিছু জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে জেলা প্রশাসক কিছুক্ষণের মধ্যেই এই বন্যা কবলিত এলাকা আসবে এবং এখানকার মানুষের মধ্যে সেটি প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের জেরে বরিশাল শহর জুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে নগরীর সদর রোড এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ। বরিশালে কিন্তু এই ঘটনার জের ধরে এখন পর্যন্ত মামলার আসামি হিসাবে 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এই কথাটা কি আমাদেরকে জানানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, কিছুক্ষণ আগে আমরা আরেকটি তথ্য জানতে পেরেছি, সেটি হচ্ছে যে গত রাতেই বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাইদ আহমেদ মান্নার পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে একটি তথ্য জানানো হচ্ছিল। সেটি হচ্ছে যে সাইদ আহমেদ মান্নার বোন কানিস ফাতেমা তিনি জানিয়েছেন সাংবাদিকদের যে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে কে বা কারা পুলিশ পরিচয় মান্নাকে তুলে নিয়ে গেছে। তবে বরিশাল পুলিশের পক্ষ থেকে আমরা বরিশাল পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, কোতোয়ালি থানার ওসি সহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু এই বিষয়টি কিছুই জানেনি বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমি যে জায়গাটিতে রয়েছি বরিশালের প্রাণকেন্দ্র সদর রোড অর্থাৎ টাউন হলের সামনে, এই টাউন হলের সামনেই কিন্তু যে কোনো সভা সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে আমি যে জায়গাটিতে রয়েছি তার পেছনেই কিন্তু যান চলাচল রয়েছে। সকাল থেকেই কিন্তু অন্যান্য দিনের মতোই দোকানপাট খুলেছে, অর্থাৎ এখানকার যে পরিস্থিতি এটি কিন্তু এই মুহূর্ত পর্যন্ত স্বাভাবিক, এটি নিশ্চিন্তে বলা যায়। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা আজকে কিন্তু একটি সমাবেশ ডেকেছে মেয়রের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার প্রতিবাদে, এবং সেই সমাবেশ অর্থাৎ মানববন্ধনের কথা বলা হচ্ছে আমাদেরকে, এবং সেই মানববন্ধনটিকে কিন্তু এই টাউন হলের সামনে অনুষ্ঠিত হবার কথা রয়েছে দুপুর 12টার দিকে। এই ছিল সর্বশেষ তথ্য বরিশাল থেকে। বরিশালের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে নগরীর সদর রোড থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।